নিষিদ্ধ। আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টের সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে নতুন করে আইন পাশ করেও সেটা করতে পারেন। কিন্তু মুদ্রা কথা হচ্ছে আওয়ামী লীগকে এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে। তোরা রাজাকার, তোরা আল শামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের শপথ দিতে চায়, তারা ৭১কে ২৪-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনারা জানেন, যারা বলেছেন আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টের সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। আওয়ামী লীগ এদেশের সমস্ত মানবাধিকারের আইনগুলোকে সৃষ্টি করেছে। বাংলাদেশের তারাই আওয়ামী লীগ যারা ৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তকে সম্মান করে। তারাই আওয়ামী লীগ যারা ২ লক্ষ বাবুদের ইজ্জতকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশের ধর্মের স্বাধীনতাকে স্বীকার করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা আমার ভাইয়ের রক্তে লাগানো ২১শে ফেব্রুয়ারি গানকে শুনলেই যাদের রক্ত টকবক করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে যাদের রক্ত টকবক করে। তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে অস্বীকার করে, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, বাংলাদেশকে ভালোবাসে। তারাই আওয়ামী লীগ যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। যতদিন থাকবে আওয়ামী লীগও থাকবে। আওয়ামী লীগ একটি আদর্শ, আওয়ামী লীগ একটি জীবন দর্শন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না। এই বাংলাদেশের মানুষের জীবন দর্শনের সাথে যারা ভাটিয়ালি, বাউল এবং বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে তারাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদে আমরা ঘৃণা প্রকাশ করছি। এখানে শত্রুতা করতে আসি নাই, এখানে একটা আইনি পেশা, আমার পবিত্র পেশা মর্যাদাকে রক্ষা করতে চাই। ১৪,০০০ আইনজীবীদের এই সংগঠনে মাত্র ২০০ লোক মব জাস্টিস করে সিদ্ধান্ত। লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে প্রধানতমটি হলো আইন করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি, যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার। আইন না করে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম, ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত, একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন।
বোধহয় 7 এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড়ো এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেওয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝল বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়। সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত। ভিসা নীতি হাসিনার আমলের মতো স্বাভাবিক করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল ভারত, বলেও ছিল সে কথা। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি বেশ কয়েকদিন আগেই তিনি ঢাকাতে বলেছিলেন যে ভিসা প্রথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এতদিন হয়তো হয়েও যেত সেটা, কিন্তু এবার আটকে দিল ভারত বাংলাদেশের বিএনপি সরকারের মতিগতি দেখে। গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা এবছর শেষ হয়ে যাওয়ার কথা, সেই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনাও করলো না। ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা মোহাম্মদ ইউনূসের আমলে আটকে দিয়েছিল ভারত, সেটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, ভাবছিল এবং বলেও ছিল, সেই সুবিধাও আটকে রাখলো। আর এটুকু করেই যে ক্ষান্ত হলো তা নয়, খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করে অজিত ডোভাল তার হাতে কিছু কাগজপত্র তুলে দিলেন। হাতে কলমে প্রমাণ দিয়ে দেখালেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর কি ভয়ঙ্কর অনুপ্রবেশ ঘটে গেছে। এই অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অতীব বিপজ্জনক। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ সরকার তার বাহিনীর মধ্যে এই সন্ত্রাসী অনুপ্রবেশের বিরুদ্ধে ইমিডিয়েটলি জরুরিভাবে ব্যবস্থা না নিলে তারেক রহমান সরকারকেও মোহাম্মদ ইউনূস সরকারের মতো একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্ন নেই। আর এই যে চাপ, এই চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ। আপনারা শুনেছেন যে গত 20 এপ্রিল তারিখ থেকে বাংলাদেশের সরকার তাদের বেশ কিছু নৌবাহিনী, বিমান বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে গ্রেপ্তার করেছেন। কেউ কেউ আবার ঘা ঢাকা দিয়েছেন, গ্রেপ্তার হননি। 23 এপ্রিলের একটি রিপোর্ট বলছে 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত 2টি বিমান বাহিনীর স্থাপনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই রিপোর্টে বলা হয় 2 জন কর্মকর্তা ধরা পড়েছেন, আরও 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং 9 থেকে 10 জন সদস্য পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আরও রিপোর্টে বলা হয়েছে অভিযান শুধু ঢাকায় সীমিত ছিল না, চট্টগ্রাম ও যশোর সহ একাধিক ঘাঁটিতেও নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। কারা আটক হয়েছেন? বিভিন্ন প্রতিবেদনের সংখ্যায় কিছু অমিল আছে, তবে একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অন্তত 2 জন কমিশনড অফিসার, কয়েকজন ওয়ারেন্ট অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনাদের একটি অংশ তদন্তের আওতায় এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে 1 সপ্তাহে 20 জনের বেশি লোককে আটক করা হয়েছে, যার মধ্যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এক বিমান ঘাঁটির ভেতরে যে মসজিদ, সেই মসজিদেরও একজন ইমাম ছিলেন। আর এক বাংলা রিপোর্টে 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার, বিমান সেনা এবং একজন ইমাম আটক হওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের প্রকৃতি কিন্তু ভয়ঙ্কর। মূল অভিযোগটি হলো বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি তাদের যোগাযোগ বা প্রভাবের সূত্র পাওয়া গেছে। একটি বিস্তৃত প্রতিবেদনে বলা হয়েছে তদন্তের সূত্রপাত হয় এক অনুপস্থিত ওয়ারেন্ট অফিসারকে টিটিপির সংশ্লিষ্ট একটি আস্তানা থেকে গ্রেপ্তারের পর, এবং সেখান থেকে আরও বড় নেটওয়ার্কের ইঙ্গিত মেলে। একই সূত্রে আরও দাবি করা হয়েছে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন এবং কক্সবাজারের উখিয়া অঞ্চলে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তোলার চেষ্টাও চলছিল। ওপর এটাকে সাধারণ প্রশাসনিক ব্যবস্থা মনে হলেও এর গভীরে রয়েছে ওই যে আন্তর্জাতিক গোয়েন্দা কূটনীতি এবং দিল্লির ওই গোপন বৈঠকের প্রভাব। খলিলুর রহমান ও অজিত ডোভালের মধ্যের বৈঠক, সেখানে কি আলোচনা হয়েছে তার কোনো রিড আউট না ভারত না বাংলাদেশ কেউ দিয়েছে, কেউ দেয়নি। সেটা কেন দিল্লির নির্দেশে ঢাকা এই শুদ্ধি অভিযানে নামলো? আগেই বলেছি, চাপের নাম বাপ। তারেক রহমান সরকার ভারতকে তুষ্ট করতে নিজের বাহিনীর ওপর এই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বাধ্য হলো এবং এই পুরো প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সাহায্য করেছেন এবং নিজের ক্ষমতাকে সংহত করেছেন। তিনি আগেই বলেছি ঘটনার সূত্রপাত ওই যে ইন্টেলিজেন্স ইনপুট শেয়ারিং, সেটা হচ্ছে খলিলুর রহমানের দিল্লি সফরে। এবার শুধু যে মনে রাখবেন যে শুধু বিমান বাহিনীর ব্যাপারে যে খবর দেওয়া হয়েছে তা নয়, বাংলাদেশ বিমান বাহিনীর
কিছু সদস্য গ্রেপ্তার হয়েছে ঠিকই তেহরিকে তালিবান পাকিস্তানের সাথে যোগাযোগের অভিযোগে, এবং এছাড়া অন্যান্য কট্টরপন্থী সংগঠনের সঙ্গেও সেনাবাহিনীর অফিসারদের, এমনকি নৌবাহিনীর অফিসারদেরও যোগাযোগ রয়েছে। সে খবরও, সেই ইনপুটও ভারতের তরফ থেকে দেয়া হয়েছে বাংলাদেশকে। এবং বাংলাদেশ আজকে শুধু বিমান বাহিনীর অফিসারদের গ্রেপ্তার করেছে, কিন্তু আগামী দিনে শুধু বিমান বাহিনী নয়, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার উপরে বিভিন্ন জায়গাতেই কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হবে তারেক রহমান সরকার। কারণ বড় হিসাব দিয়েছে ভারতের তরফ থেকে দেয়া হয়েছে। এবং শুধু যে, সব মিলিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী এখন এক ক্রান্তিকাল পার করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমান সরকার ভারতের দেওয়া ইন্টেলিজেন্স ব্যবহার করে ঘরের শত্রু বিভীষণদের সাফ করছে, কিন্তু এর ফলাফল কী হবে? সামরিক বাহিনীর ভেতর কি কোনো চাপাক্ষোভ তৈরি হবে? ভারত সেটাও বলেছে যে সেরকম হলে এই শুদ্ধি অভিযান একটা নতুন কৌশলগত মোড়ে দাঁড় করিয়ে দেবে বাংলাদেশকে। এবং ভারত সমস্তভাবেই যে সাহায্য করার দিকে হাঁটছিল এতদিন, ভাবছিল, সেটা কিন্তু ভারত আর পিছিয়ে আসবে না। তবে কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে, নতুন করে আইন পাশ করেও সেটা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশে জামাতি ইসলামকে কোনো রকমভাবে তাদের জায়গা ছেড়ে দেওয়া চলবে না, এবং সেখানে গণতন্ত্রের বিকাশের জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সেখানে শুরু করতে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে। এবং প্রয়োজনে শেখ হাসিনার উপর যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায়কে বাতিল করতে হবে। কারণ যে ক্রাইম ট্রাইব্যুনাল যার মারফতে এই রায় দেওয়া হয়েছে সেটাই হচ্ছে অবৈধ। এই সমস্তগুলো করলে তাহলে আস্তে আস্তে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে চলবে, নচেত স্বাভাবিক হবে না। যে দুর্বিষহ সময়টি অতিক্রম করছে, এই সময় থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্তি চায়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতো দলের কাছ থেকে আশা করে আন্দোলন সংগ্রামের ডাকে, এবং আওয়ামী লীগ যখন ডাক দিবে, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা যখন ডাক দিবে, বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত হচ্ছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিয়ে ফেলেছে। কখন আসবে ডাক? সেই দেশরত্ন শেখ হাসিনার ডাকের অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি উপযুক্ত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী নাই, শুধু দেশবাসীকে দেশরত্ন শেখ হাসিনা এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা, গণতন্ত্র উদ্ধার করার জন্য তিনি ডাক দিবেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি ইতিমধ্যে সারা দেশের মানুষের সাথে, বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে এবং সকল শ্রেণী পেশার মানুষের সাথে উনি মত বিনিময় করছেন, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন, প্রতিনিয়ত কথা বলছেন, সংগঠিত করছেন। তার কথা হলো একটাই, আওয়ামী লীগের শক্তিকে আরো জোরদার করতে হবে। আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ সহ তৃণমূলের মানুষ, শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষদের সাথে, কৃষকদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে, সুদৃঢ় বন্ধন গড়ে তুলতে হবে, জনমত তৈরি করতে হবে। এই দুর্বৃত্ত সরকারের হাত থেকে, এই লুটেরা, এই দেশবিরোধী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হলে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, জনগণের স্বার্থ রক্ষা করতে হলে, আবার অগণতান্ত্রিক শাসক গোষ্ঠীর এই দুর্বিষহ অত্যাচার থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রাজপথের আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে হবে এবং লক্ষ লক্ষ জনগণকে জনশক্তিতে পরিণত করতে হবে। এবং দেশরত্ন শেখ হাসিনা সেই উপযুক্ত সময়ে, এবং আমরা মনে করি তিনি অবশ্যই যথোপযুক্ত সময়ে তিনি ডাক দিবেন। সেই ডাকে আমরা সকলে দলমত নির্বিশেষে এবং আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মী, সমর্থক সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান সহ সকল শিক্ষক, ছাত্র, কর্মচারী, তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, জেনজি এবং আলফাজি যারাই আছেন, সবাই মিলে আমরা দেশরত্ন শেখ হাসিনার সেই অমিত তেজি, সেই আহ্বানে, তার ডাকে আমরা সাড়া দেব। আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। রাজপথ যখন এই জনগণের দখলে আসবে, তখন অশুভ শক্তি, স্বৈরতান্ত্রিক শক্তি, ফ্যাসিস্ট, লুটেরা গোষ্ঠী, বিদেশি দালাল গোষ্ঠীর পতন অনিবার্য, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।